আসসালামু আলাইকুম। সবাই কি কথা শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানান। হ্যাঁ, থ্যাংক ইউ। ক্লিয়ার না? ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আসেন আমরা স্টার্ট করি। আমাদের গতদিন আমি বলেছিলাম যে আয়তাকারের বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেছিল। আজকে আমরা আয়তের পরে মূলত বর্গ নিয়ে আমাদের পড়াশোনা শুরু হবে, বর্গ নিয়ে। তো সবাই কি আমরা রেডি আছি? রেডি থাকলে রেডি কথাটা বলে দেন, আমরা স্টার্ট করে দিই। সবাই রেডি কথাটা লিখে দেন। ওকে, ওকে, হ্যাঁ, ঠিক আছে, সবাই রেডি লিখেছেন। থ্যাংক ইউ। তো আমাদের আহ এই যে এখন আমরা যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে, এখানে প্রথমে দেখা যাচ্ছে বর্গাকার মাঠ। আমরা জানি একটা বর্গ যদি হয়, একটা যদি বর্গ থাকে, সেই বর্গটার, খুব মনোযোগ দেন, হ্যাঁ, আপনাদেরকে একটা একটা জিনিস আগে শিখাই দিই এখানে, খুব মনোযোগ দেন সবাই। যদি একটা বর্গ থাকে, এটা একটা বর্গ, যদি একটা বর্গ হয়, সেই বর্গটার প্রত্যেকটা বাহু, প্রত্যেকটা বাহু কি সমান? একটা বর্গের তো প্রত্যেকটা বাহুই সমান হয়, তাই না? একটা বর্গের প্রত্যেকটা বাহুই কি হয়? সমান হয়। ধরেন আমি একটা বর্গ এঁকে দেই। ধরলাম এটা একটা বর্গ। ধরেন এটা একটা বর্গ। হুম। এই বর্গটার প্রত্যেকটা বর্গের তো প্রত্যেকটা বাহু সমান, মনে করেন এটা এ হইলে এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে এই বর্গের পরিসীমা সমান কি? পরিসীমা কি হবে বলেন তো, তাড়াতাড়ি লেখেন দেখি। পরিসীমা কত হবে? বর্গের পরিসীমা কত হবে? হুম, সুশান্ত পল, থ্যাংক ইউ। পরিসীমা কত হবে? পরিসীমা মানে কি? চারটা বাহুই যোগ করলে, চারটা বাহু যোগ করলে যা পাওয়া যাবে। চারটা বাহু যোগ করলে কি হচ্ছে? এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তাহলে 4a হবে। হ্যাঁ, ভেরি গুড, 4a হবে। আচ্ছা, আমি আমি যদি বলি যে পরিসীমা মানে সবসময় মানে হচ্ছে, পরিসীমা মানে এই যে বাহিরের যে স্ট্রাকচারটা আছে এগুলো যোগফলটা। এটাও এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, যেহেতু বর্গ, একটা বর্গের চারটা বাহু যেহেতু সমান, তাই পরিসীমা হবে 4a। এটা থেকে এটা যদি যোগ করে দিই, এটার নাম তো কর্ণ। তাহলে এই যে কর্ণটা, কর্ণের মানটা কি হবে? অ্যান্সার হচ্ছে, আমি যদি পিথাগোরাসের কথাই চিন্তা করি, তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে আমরা জানি যে এটা হচ্ছে লম্ব, মানে এটা তো 90 ডিগ্রি, যেহেতু একটা বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ। তার মানে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের মানটা কি হবে? রুট ওভার অফ এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে হবে রুট ওভার অফ 2a স্কোয়ার। আমি যদি এ স্কোয়ারের উপরে রুট দেই তাহলে তো এ আসবে, তার মানে এ রুট 2 হবে কর্ণের মান। কর্ণের মান হবে এ রুট, কর্ণের মান কি হবে? কর্ণের মান হবে এ রুট 2, এ রুট 2। এই যে এই এটা এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এ স্কোয়ার যোগ করলে হচ্ছে 2a স্কোয়ার আসে, তারই রুট ওভার করলে 2 এর উপর রুট ওভার করলে তো রুট ওভার 2 থাকে, কিন্তু এ স্কোয়ারের উপর রুট ওভার করলে এ এ আসে, তাই এ রুট 2। সবাই বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার এটা পড়নো? আচ্ছা, থার্ড হচ্ছে, যদি আমরা বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল
আমরা জানি দৈর্ঘ্যের উপর স্কোয়ার, মানে এর উপর স্কোয়ার দিলে ক্ষেত্রফল হয়, এটা আমরা আগে থেকেই জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ ছিল যেমন আয়তক্ষেত্রের, এখানে দৈর্ঘ্য বাহুর উপরে জাস্ট স্কোয়ার করে দিলেই আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে এই যে কাহিনীটা আছে, যদি একটা কোনো কিছুর কর্ণ দেওয়া থাকে, একটা জিনিস দেখেন তো, যদি কোনো কিছুর কর্ণ দেওয়া থাকে, এই কর্ণ দেওয়া আছে, আচ্ছা, কর্ণের উপরে যদি আমরা এ স্কোয়ার দিই, হুম, খুব মনোযোগ দেন, খুবই মনোযোগ দেন, এটা একটু কাজে দিবে। তাহলে কর্ণের উপরে স্কোয়ার করলে আসলে কি মানটা বের হবে, এ রুট টু এর উপরে স্কোয়ার করলে কি মান বের হয়, একটু বলেন তো সবাই, মনোযোগ দিয়ে বলেন তো, তাড়াতাড়ি বলেন তো। কর্ণের উপর স্কোয়ার করলে কিসের মান বের হবে, কত মান বের হবে, কত মান বের হবে, মানটা কত বের হবে? এ রুট টু এর উপর স্কোয়ার দিলে কত বের হবে? এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার, রুট টু এর উপর স্কোয়ার দিলে টু, তাহলে টু এ স্কোয়ার হবে, তাই না? টু এ স্কোয়ার হবে, হবে কিনা? টু এ স্কোয়ার হবে, কারণ এর উপরে স্কোয়ার দিলে তো এ স্কোয়ার, এই যে এই জিনিসটা আর কি, এই টু এ স্কোয়ার হবে, তাই না? এই টু এ স্কোয়ার আর এ স্কোয়ারের মধ্যে ডিফারেন্স কি? টু এ স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ারের ডাবল, তার মানে কর্ণের উপর স্কোয়ার করলে আপনি ক্ষেত্রফলের ডাবল কিছু একটা পাচ্ছেন, মানে এইটার উপর স্কোয়ার করে দুই দুই দ্বারা ভাগ করে দিলেও কিন্তু আপনি ক্ষেত্রফল পেয়ে যাইতে পারেন। এই কথাটা বুঝেন, মানে এখান থেকে একটা জিনিস, আরেকটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে ধরেন আমি আপনাকে বললাম যে আহ, একটা বর্গ আছে, যে বর্গটার কর্ণ হচ্ছে 6, বর্গটার কর্ণ কত? 6। আপনাকে বললাম যে ক্ষেত্রফল কত, বর্গটার ক্ষেত্রফল কত, তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এই 6-এর উপর স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করলেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন। 36-কে 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 18। আপনি বলবেন কিভাবে আসলো? আপনি নর্মাল নিয়মে যদি করেন, তাহলে প্রথমে এই 6 মানে হচ্ছে এ রুট টু, এ রুট টু মানে হচ্ছে আসলে 6, তার মানে এর মান যাবে 6/√2, যেহেতু ক্ষেত্রফল মানে এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার ইকুয়াল হবে 6/√2 দিয়ে স্কোয়ার, তার মানে 36/2 মানে 18 আসবে। এভাবে করেও করা যেতে পারে, কিন্তু আমরা ডিরেক্টলি এভাবে করতে পারি, যদি কর্ণ দেওয়া থাকে কর্ণের উপর স্কোয়ার/2 করে দিলেই আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। কথা কি বুঝে গেছে? কথা কি বুঝতে পেরেছি? যদি এই মানটা দেওয়া থাকে, ধরেন এই মানটা 5 দেওয়া আছে, বাহুর মান, তাহলে তো 5 স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, তাহলে তো ক্ষেত্রফল এরিয়া সমান হচ্ছে 5 স্কোয়ার মানে 25 হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এইটার মান যদি, কর্ণের মান যদি দেওয়া থাকে 10, তাহলে 10-এর উপর স্কোয়ার করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের এরিয়া বের হয়ে যাবে। ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। উম, আচ্ছা, আমরা যেই প্রশ্নের মধ্যে ছিলাম সেই প্রশ্নে আবার চলে আসছি। একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 484 বর্গমিটার হলে এর পরিসীমা কত? এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা চাওয়া হয়েছে, তার মানে এ স্কোয়ারের মান হচ্ছে 484, তাহলে এখান থেকে এ কত স্কোয়ার করলে 484 আসে? আমরা, আমি বলছি 30 পর্যন্ত আপনাকে স্কোয়ার মনে রাখতে হবে, 30 পর্যন্ত। 22-এর স্কোয়ার হচ্ছে আহ আপনি হচ্ছে 484, 22-এর স্কোয়ার হচ্ছে 484, আপনি এর মান হচ্ছে 22, এর মান যদি 22 হয়, তাহলে আমরা যদি বলি যে এর পরিসীমা, তাহলে 4 × 22, মানে 4 × 22 করলে কত আসবে? 88 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? 88, 88 হবে অ্যান্সার। মানে এ স্কোয়ার সমান হচ্ছে 22 স্কোয়ার, মানে এ ইকুয়াল আর কি 22, এভাবে করে চিন্তা করতে পারি। ঠিক আছে, ওকে। আর তারপরেও এগুলাতে আরেকটু সুবিধা আছে, যে এ স্কোয়ার ইকুয়াল, মনে করেন 484 দেওয়া আছে, তাহলে এ ইকুয়াল তো √484। যদি কিছু নাও পারেন, আপনি মিনিমাম এইভাবে করে করে ফেলবেন, যে এটা 2 গুণন, আপনি 484-কে যদি আপনি এইভাবে করে লেখেন, তাহলে 2
এখানে আসতেছে 2, এখানে আসতেছে 4, এখানে আসতেছে 2, তারপরে 121, 121 তো আর 3 দিয়ে যায় না, এটা 11 দিয়ে যায়, 11 11 121। তার মানে √2 2 × 2 × 11 × 11, তারপরে করা যায় 2 এর উপর স্কোয়ার ইন্টু 11 এর উপর স্কোয়ার, √ওভার করলে স্কোয়ার স্কোয়ার চলে যাবে, 2 × 11 থাকবে, তার মানে 22 হবে। এ এর মান 22, তার মানে 4 এর মান হচ্ছে 4 × 22 মানে 88। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 40 মিটার, 40 মিটার মিটার পরিসীমা বিশিষ্ট একটু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তো 40 মিটার যদি পরিসীমা হয়, তাহলে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত? 10। বাহুর দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? 10 এর উপর স্কোয়ার মানে 100। কারণ পরিসীমা মানে কি 4a, 4a এর মান যদি 40 হয়, তাহলে a এর মান অবশ্যই 10। এর মান অবশ্যই 10, কারণ 4a মানে 40, তাহলে 40 কে 4 দিয়ে ভাগ করলে a এর মান হচ্ছে 10, মানে বাহুর দৈর্ঘ্য 10। বাহুর দৈর্ঘ্য যদি 10 হয়, ক্ষেত্রফল কি হবে? 10 এর উপর স্কোয়ার মানে 100, 100 হবে বর্গ, 100 বর্গ মিটার। অ্যান্সার ক্লিয়ার? ওকে। আচ্ছা, একটি, আচ্ছা, এখানে বলা আছে একটি বড় বর্গাকার মাঠের ক্ষেত্রফল 1 হেক্টর। 1 হেক্টর সমান কত? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে 1 হেক্টর সমান, সবাই মনে রাখেন যদি কারো মনে না থাকে, অ্যান্সার হচ্ছে 10,000, 10,000 বর্গ মিটার। 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গ মিটার। তার মানে আমি যদি আপনাকে বলি যে একটি বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর, মানে একটা বাগানের ক্ষেত্রফল হচ্ছে 10,000, 10,000 বর্গ মিটার। তার মানে এ স্কোয়ার মানে হচ্ছে 10,000, এ স্কোয়ার মানে 10,000। তার মানে এর মান কি হবে? আমরা জানি কোনো কিছু কার স্কোয়ার করলে 10,000 হবে, আমরা জানি 100 এর স্কোয়ার করলে 10,000 হবে, কারণ 100-তে 2টা শূন্য আছে, 10,000 4টা শূন্য আছে, স্কোয়ার করলে শূন্য ডাবল হয়ে যায়। তার মানে এ স্কোয়ার সমান হচ্ছে 100-র উপর স্কোয়ার, তার মানে এ সমান হবে 100। তার মানে বাহুর দৈর্ঘ্য হবে 100, তার মানে পরিসীমা হবে 100 × 4 মানে 400। ক্লিয়ার? আমরা পরিসীমা হবে 100 × 4 সমান 400, পরিসীমার মান হবে 100 × 4 সমান 400। ওকে, সেম। একটি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স, তাহলে এক্স এর বিচারে অতিভুজের দৈর্ঘ্য কত? বর্গা বর্গাকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স, তাহলে এক্স হইলে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে √x, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে √x, আর কর্ণের দৈর্ঘ্য মানে অতিভুজের দৈর্ঘ্য বলতে কর্ণের দৈর্ঘ্য চাওয়া হয়েছে। কর্ণের দৈর্ঘ্য তো √2, তার মানে √2 ইন্টু √x, মানে √2x। এটা হবে আপনার অ্যান্সার। কি বুঝেছি? আবার বলি, আপনাদের মনে আছে একটু আগে যে বললাম, এটা এটা যদি বাহু হয়, তাহলে এটা এই বাহুর দৈর্ঘ্য যখন আমি এ চিন্তা করতেছিলাম এ, তখন এইটার মান বের হয়েছিল a√2, এটা মনে আছে না? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2 বের হয়েছিল। কিন্তু এখন ক্ষেত্রফল বলছে এক্স, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? আসলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে √x, তার মানে এখানকার এটা মানেই হচ্ছে √x। তার মানে কর্ণের দৈর্ঘ্য কি হবে? a√2 মানে কি হবে? √2 এ মানে তো √x, তার মানে √x ইন্টু √2 মানে √2x আর কি। এটা মানে রুটের ভিতরে 2 আর x আছে। বুঝছি কি? ক্লিয়ার? ক্লিয়ার না?
আচ্ছা ঠিক আছে। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 ফুট হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে 6 এর স্কোয়ার কত? 36। 36 কে 2 দিয়ে ভাগ করলে 18 পাওয়া যাবে, তাই না? 18 হবে, তাই না? আমি একটু আগে বললাম কি, যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে ক্ষেত্রফল বের করতে বলে স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করবো। স্কোয়ার করলে 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18 হবে অ্যান্সার। আর যদি নর্মালি আমরা ইয়া দিয়ে করতে চাই, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহুর দৈর্ঘ্য এ হইলে কর্ণের দৈর্ঘ্য a√2, a√2 ইকুয়াল 6। এখান থেকে এর মান আসবে 6/√2। অতএব ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল তো হচ্ছে a স্কোয়ার, মানে 6/√2 দিয়ে স্কোয়ার, তার মানে 36/2 মানে হচ্ছে 18। আচ্ছা ঠিক আছে। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আচ্ছা, সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? আচ্ছা, আহ প্রথম কথা হচ্ছে যে এইটার যে বাহুর দৈর্ঘ্যটা আছে, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে অপর একটি বর্গক্ষেত্রের বর্গের পরিসীমার সমান। তার মানে এর যদি এর যদি পরিসীমার কথা চিন্তা করি, তাহলে এর পরিসীমাটা অবশ্যই কি কি হবে? কোনটা কোনটা অ্যান্সার হবে বলেন? কোনটা অ্যান্সার হবে? ABCD কোনটা অ্যান্সার হবে? সবাই একটু অ্যান্সার দেন দেখি। প্রথম বর্গক্ষেত্রটা দৈর্ঘ্য অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান। মানে এ মানে যদি এটা এক্স হয়, হুম, আমি এটাকে যদি এ মনে করি, এটার বাহুর দৈর্ঘ্য যদি এ মনে করি, এটার বাহুর দৈর্ঘ্য যদি বি মনে করি, তাহলে এর এর যে পরিসীমা, এর যে পরিসীমাটা, এর পরিসীমাটা এর পরিসীমাটাকে আপনারা যদি 4x নিয়ে চিন্তা করেন, দেখেন মানে কোনটা বড় কোনটা ছোট সেটা আগে চিন্তা করেন। একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এটার এক বাহুর দৈর্ঘ্য, কে কোনটা অ্যান্সার দিছে? এ দিচ্ছে, একজন দিছে খ খ। ভালো করে ভালো করে মনোযোগ দিয়ে বি বি, অনেকে এ দিছে। মনোযোগ দিয়ে অ্যান্সারটা দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মানে অনেকেই এখন সঠিক দিচ্ছে। এটার অ্যান্সারটা হবে ক। কেন? কারণ প্রথম বর্গক্ষেত্রটার কিন্তু দৈর্ঘ্যটা এর দৈর্ঘ্যের 4 গুণ আসলে। কারণ এর পরিসীমা যা, দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা যা, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যতা। তার মানে কি, এর পরিসীমা মানে তো হচ্ছে, এর পরিসীমা যদি আপনি চিন্তা করেন যে এর এর একটা বাহুর দৈর্ঘ্যকে আমি যদি এক্স ধরি, তাহলে এর পরিসীমা হচ্ছে 4x। এই 4x-টাই হচ্ছে এর আবার বাহুর দৈর্ঘ্য, এর বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে 4x। আর এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4x, আর এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। কারণ এর পরিসীমার এই এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান ওই বাহুর দৈর্ঘ্য। তার মানে 4x আর x এর মধ্যে যদি অনুপাত করা যায় তাহলে 4:1। মানে প্রথমটা কিন্তু বড়, কারণ প্রথম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যটা অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান, ওইটার পুরো পরিসীমাটা সমান। হ্যাঁ, সেজন্য 4:1 হবে আনসার। ওকে, ভুল করা যাবে না, এটাই বেশি বেশি। একটি কর্ণের দৈর্ঘ্য এ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? একটু আগে যে পড়াইলাম, a² 2 হবে, তাই না? এটা হবে না? কর্ণের দৈর্ঘ্য যদি এ থাকে, তাকে স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, একটু আগে পড়ালাম তাই। ঠিক আছে। ওকে, একটি বর্গের কৌণিক দৈর্ঘ্য, কৌণিক দৈর্ঘ্য √10, √10 হলে এর ক্ষেত্রফল কত? কৌণিক দৈর্ঘ্য মানে কর্ণ, কর্ণ √10 হলে, তাহলে √10 এর উপরে স্কোয়ার করলে আসে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে আসে 5, তাই না? 5 হবে অ্যান্সার। আচ্ছা, সবাই পারতেছি। স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করলে, কর্ণের মান দেওয়া থাকলে স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10, তার মানে 10 এর স্কোয়ার করলে 100, 100 100 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 50, 50 এর রুট ওভার করলে যা আসে 7.07 হবে, তাই না?
বোঝা যাচ্ছে? একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমি এটা কি কেমনে করলাম বলি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য যদি 10 হয়, ক্ষেত্রফল কত? 100/2, মানে 10-এর স্কোয়ার মানে 100, 100/2 মানে 50 হচ্ছে ক্ষেত্রফল। তাহলে একটা মানে এ স্কোয়ারের মান হচ্ছে 50, তার মানে এ এর মান কি হবে? √50। তাহলে আমরা তো জানি 7-এর স্কোয়ার করলে 49 আসে, তাহলে 7-এর স্কোয়ারের একটু বেশি হবে, 7.07 টাইপের কিছু একটা হবে, তাই না? ক্লিয়ার? বুঝেছি? ওকে। একটি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত? আচ্ছা, একটা বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, মানে এ ইকুয়াল হচ্ছে 5, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর, কর্ণ মানে হচ্ছে এ√2, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এটার উপর স্কোয়ারের মানটা চাওয়া হয়েছে, তার মানে 2a স্কোয়ারের মান জানতে চাওয়া হয়েছে। এ এর মান ছিল 5, 5 এর উপর স্কোয়ার মানে 25, 25 গুণন 2 মানে হচ্ছে 50, অ্যান্সার হবে 50। কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 দেয়া আছে, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর, আমি আগে বলি যদি কর্ণ, আমরা জানি কর্ণ সমান কি? এ√2। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি? কর্ণের উপর স্কোয়ার দিছে, এ√2 এর উপর স্কোয়ার দিলে, √2 এর উপর স্কোয়ার দিলে 2, এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার, তাহলে এটার মান জানতে চাওয়া হয়েছে। তাহলে এর মান যদি 5 বসাই দিই, যে বাহুর দৈর্ঘ্য তো এ দেওয়া আছে 5, তাহলে 5 এর উপর স্কোয়ার মানে 25, 25 গুণন 2 মানে 50 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, 26তম বিসিএস এ আসছে। একটি বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট, ওই একই কথায়, মানে 8 ফুট দেওয়া আছে, তার মানে এ এর মান দেওয়া আছে 8 ফুট। বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ হচ্ছে এ√2, তার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গ যেটা আছে, হ্যাঁ, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে কি হবে? তাহলে এ স্কোয়ার মানে 2a স্কোয়ার আসতেছে, তাই না? 2 ইন্টু এ স্কোয়ার মানে কত? 8-এর উপর স্কোয়ার মানে 64। সবাই পারছেন? ভেরি গুড, এই তো সবাই পারছে। অপেক্ষা করি আমি, কিছুক্ষণ অপেক্ষা করি যে কারা কারা অ্যান্সার দিতে পারতেছেন, অ্যান্সার দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। দেখতেছি যে অনেকেই অ্যান্সার দিতে পারছেন। ভেরি গুড। ঠিক আছে, ওকে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, পরিসীমা পরিসীমা হচ্ছে 4a, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ√2, তাহলে 4a/a√2, এটা কত গুণ? এ এ কাটা গেল, 4/√2 গুণ 4/√2। আমি যদি দুই পাশে উপরে নিচে √2 দ্বারা গুণ করি, তাহলে নিচে √2 আর √2 মিলে হবে 2, তার মানে হবে 2√2, 2√2 গুণ, তাই না? আবার আবার দেখি তো কি হলো। একটি বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে 4a, কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে a√2, এটার কত গুণ? কত গুণ বেশি? কাটাকাটি করি, এ এ কাটা গেল, 4 আর √2 কাটাকাটি, আমার তো নর্মাল কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কি করব? √2 দিয়ে উপরে নিচে গুণ করি, এখানেও √2 দিয়ে গুণ করলাম, নিচেও √2 দ্বারা গুণ করলাম, √2 আর √2 গুণ করলে আসে 2, এখানে আসে 4√2, কাটাকাটি করলে এখানে আসতেছে 2, 2√2 হচ্ছে আপনাদের অ্যান্সার। বুঝছেন কিনা? 4/√2 একটা অপশন থাকলে সেটা অ্যান্সার দেওয়া যাইতো, কিন্তু অপশনে তো এটা নাই, আপনার এই 2√2টা আছে। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি। নিচে নিচে √2 যদি অপশন থেকে আউট করতে চান, তাহলে উপরে নিচে নিচে যদি রুট কোনোটা থাকে আর অপশন যদি আউট করতে চাই আমরা, তাহলে √2 এর ওই মানটা দিয়ে গুণ করে দিলে রুট রুট তো কাটাকাটি চলে যায় আর কি, √2 ভ্যানিশ হয়ে যাচ্ছে। 36তম বিসিএস এ আসছে, কি আসছে? একটি
বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল চাওয়া হয়েছে, তাহলে কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করে দিব, তাই না? তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে স্কোয়ার করলে আস্তে আস্তে 16 ইন্টু √2 এর স্কোয়ার করলে 2 ভাগ 2, তার মানে অ্যাকচুয়ালি 16 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি? কত মজার না? এর চেয়ে মজার সিস্টেম আছে? মানে আপনার যে এত সময় বাঁচাই দিলাম, কতটুকু সময় বাঁচলো বলেন? এই আমার কাছে যারা পড়ে না তারা কিভাবে করবে আপনারে বলি। এই অঙ্ক প্রথমে বলবে a√2 ইকুয়াল 4√2, এখান থেকে এর মান বের করবে, তারপরে স্কোয়ার করবে, দরকার নেই। মানে এটা তো তাও তাড়াতাড়ি হচ্ছে, অনেকগুলাতে আরো মানে মানে বেশি দেরি লাগবে। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে। এইসব অঙ্কে জাস্ট এটার স্কোয়ার করে 2 দিয়ে ভাগ, স্কোয়ার করে 2 দিয়ে ভাগ, স্কোয়ার করছি, 4 এর স্কোয়ার মানে 16, √2 এর স্কোয়ার মানে 2, তাকে 2 দিয়ে ভাগ, 2 2 কাটা গেল, 16 হচ্ছে অ্যান্সার। বুঝেছি? আচ্ছা, এটা আসে নাই। একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল এত, এর চারদিকে একটি বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য কত, মানে পরিসীমা বের করতে বলছে, ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা বের করতে বলছে। তারপরে সেভ অঙ্ক। আচ্ছা, একটু চেক করে নিই। আহ 4টি বাহু তো, আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। মানে আমরা ওই এইটা নিয়ে একটা রিটেনের একটা আমি ক্লাস নিব, তো আমাদের রিটেনের জন্য ফুললি একটা ক্লাস নিব, তবে এটা পরে ক্লাস নেব। হ্যাঁ, মানে আগে প্রিলির ক্লাসগুলো আগে শেষ করে দেই, রিটেনের যেটা এক্সট্রা দরকার হবে সেটার জন্য আমি ক্লাস নেবো এখান থেকে। সেজন্য দেখতেছি যে রিটেনের জন্য যেটা নিব সেটাতেই ওগুলা ওই জিনিসগুলো থাকবে, এটা দরকার হচ্ছে না, এটা তো হচ্ছে এটা চলবে। এবিসিডি একটা সামান্তরিক দেওয়া আছে, এটা নিজেরা একটু চিন্তা করেন। এবিসিডি একটা সামান্তরিক দেওয়া আছে, এ বি সি ডি একটা সামান্তরিক দেওয়া আছে। বিসিডি, বিসিডি এই কোণটার মান দেওয়া আছে 130 ডিগ্রি। এবিসি কোণের মান কত? এবিসি, এবিসি কোণের মান কত? তো এটা এটা সম্পর্কে কি বলা যেতে পারে? বিসিডি আর আপনার এবিসি কি হতে পারে বলেন? অবশ্যই কত ডিগ্রি হবে? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, অবশ্যই 50 ডিগ্রি হবে, গুড। কারণ এই এই দুইটা কোণ যোগ করলে অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে 180 থেকে 130 বাদ দিলে 50 ডিগ্রি হবে। ভেরি গুড, 50 ডিগ্রি অ্যান্সার। ভেরি গুড, সুন্দর। কারণ সামান্তরিকের পাশাপাশি দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওকে। চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যার একটি কোনো সমকোণ নয়, এরূপ চিত্রকে কি বলা হয়? অবশ্যই রম্বস, না? চারটি সমান বাহু, তার কোনো কোণ সমকোণ নয়, তাকে রম্বস বলতেছি আমরা। এবিসিডি একটা রম্বস যার কোণ এ সমান হচ্ছে, রম্বসের কোণ এ সমান হচ্ছে 60 ডিগ্রি। ধরেন এটা হচ্ছে 60 ডিগ্রি। এবিসিডি, কোণ ডি এর মান বের করতে বলছে, তাহলে কত হবে? এটা অবশ্যই 120 ডিগ্রি হবে, তাই না? ওই যে পাশাপাশি রম্বস বলেন, মানে একটা জিনিস আমি বলে রাখি, রম্বস বলি, আয়তক্ষেত্র বলি, সামান্তরিক বলি, যাই হোক না কেন, এই চারটা জিনিসেরই পাশাপাশি কোণগুলা যোগ করলে অবশ্যই 180 ডিগ্রি করে হবে। এই কোণ আর এই কোণ যোগ করলে 180, এই কোণ আর এই কোণ যোগ করলে 180, এই কোণ আর এই কোণ যোগ করলে, বর্গের ক্ষেত্রেও তাই, 90 90 180 হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তাই,
90 90 180 হয়। মানে সবগুলারই সন্নিহিত, মানে পাশাপাশি দুটা কোণ যোগ করলে এই কোণ যোগ করলেও 180 হবে, এই কোণ যোগ করলেও 180 হবে। একটা কোণ দেওয়া থাকলে অপর কোণটা ইজিলি বের করা যাবে। 180 থেকে ওইটা কোণ বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি জিনিসটা? এই কনসেপ্টটা অনেকবার আসছে দেখতেছি, সেজন্য বলে দিলাম। আচ্ছা, ওকে। এবিসিডি রম্বসের কর্ণদ্বয়, মানে ওই যে রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল গতদিন বলেছিলাম না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা যাই হোক, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এবিসিডি রম্বস আর কি। এবিসিডি হচ্ছে একটা রম্বস, এর কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, এওবি এওবি যে ত্রিভুজটা হবে, এটা কি টাইপের ত্রিভুজ হবে? অ্যান্সার হচ্ছে, আমরা এই লাইনটা লিখে ফেলবো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। শুধু রম্বস না, রম্বস এবং বর্গ এই দুটারই কর্ণগুলা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এইখানে যে কোণ, এই যে কর্ণগুলা যে আছে, এই কর্ণগুলার এই বাহু আর এই বাহু যেমন সমান, এই কর্ণটা সমান দুই ভাগে ভাগ হয়েছে। আবার এইটুক আর এইটুক সমান। আবার এইখানের যে এই যে কোণগুলা যে আছে, এই কোণগুলাও হচ্ছে 90 ডিগ্রি করে। সবগুলা কোণগুলা 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি করে করে। এটা যে শুধুমাত্র রম্বসের ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা কিন্তু বর্গের ক্ষেত্রেও প্রযোজ্য। এই যে বর্গের যদি আমি কর্ণগুলা বলি, বর্গের কর্ণ, এখানেও কিন্তু ওই একই কথা, যে এগুলো কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাই যদি হয় তাহলে কি এওবি কি, এটা যেহেতু সমকোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা অ্যান্সার হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? এটা একটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেটা বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে এগুলোতে সমকোণ, সবগুলাই কর্ণের মধ্যে এগুলো সমকোণ আছে, এগুলো কিন্তু সমকোণ, এগুলো হচ্ছে কোণগুলো সমকোণ। ঠিক আছে? কর্ণ D1 D2 হইলে হাফ ইন্টু D1 D2 হচ্ছে ক্ষেত্রফল। এটা কিন্তু আমি গতদিন পড়াইছিলাম না, ক্ষেত্রফল নির্ণয়। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা কর্ণ ডি হলে D1 হলে, আর একটা কর্ণ D2 হলে, তাহলে D1 × D2, হাফ ইন্টু D1 × D2 মানে আপনার রম্বসের ক্ষেত্রফল হবে। ঠিক আছে? ওকে। হ্যাঁ হ্যাঁ, মানে চারটা মিলে 360 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটি রম্বসের কর্ণদ্বয় এবার দেওয়া আছে, দুইটা দুইটা কর্ণ দেওয়া আছে, এর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই না? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে আমাদের আস্তে আস্তে 3 4 12, দুইটা শূন্য, 1200। ক্লিয়ার? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে একটা রম্বসের ক্ষেত্রফল। আচ্ছা, এটা একটা সুন্দর কোশ্চেন, বিসিএস 33তম বিসিএস এ আসছে। রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 এবং 9 সেন্টিমিটার। একটা রম্বস রম্বস দেয়া আছে, সেই রম্বসটার কর্ণগুলা যে দেওয়া আছে, সেই কর্ণগুলা, একটা কর্ণ হচ্ছে 8 সেন্টিমিটার, একটা কর্ণ হচ্ছে 9 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? মারাত্মক একটা কোশ্চেন। মানে এমন একটা ক্ষেত্রফল, মানে এইটার যে ক্ষেত্রফলটা আছে, সেই ক্ষেত্রফলটা আমি যদি বের করি, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে 8 × 9, তার মানে 4 9 36। তাহলে 36 হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা। মানে রম্বসের ক্ষেত্রফল 36, মানে ওই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তার মানে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ারের মান হচ্ছে 36, তার মানে এর মান হচ্ছে 6। কিন্তু আমার চাইছে পরিসীমা, তারপরে 6 × 4 মানে 4 6 24 হচ্ছে পরিসীমা। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? আবার বলি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে হচ্ছে, হাফ দিয়ে যদি এটাকে গুণ করা যায়, 8 × 72 কে 2 দিয়ে ভাগ করলে 36 আসে। তাহলে 36 বর্গমিটার হচ্ছে, বর্গ সেন্টিমিটার হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট
একটা বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে। তার মানে রম্বসের ক্ষেত্রফল যেহেতু 36 বের হয়েছে, তার মানে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কথা বলতেছি সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 36। সেখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাবো √36 মানে 6। কিন্তু আমার চাইছে পরিসীমা বর্গক্ষেত্রটার, তার মানে পাবো হচ্ছে 4 মানে 6 × 4 মানে 4×6 = 24। ঠিক আছে। আচ্ছা, এটা তো কিছুই না। কর্ণ দুইটা দেওয়া আছে, একটা 4 একটা 6। ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে 12 আসবে, তাই না? 4×6 = 24 কে 2 দিয়ে ভাগ করলে 12। হ্যাঁ, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এর আগের অঙ্কটার চেয়ে বেশি সহজ অঙ্ক এটা। কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল, কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটির ক্ষেত্রফল কত। ওকে, এখন এইবার দেখেন, একটা রম্বস দেয়া আছে, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 মিটার 5 সেন্টিমিটার করে দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে। তাহলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি? খুবই সহজ। কিভাবে করতে পারি দেখেন, কিভাবে করতে পারবো, কেউ কারো ধারণা আছে কোনো? পারবেন কেউ? ও, একজন বলছে 12। আর পিথাগোরাস ব্যবহার করে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, এটা আমি রিটেন মূলক ভাবে করাই দিচ্ছি, একটু পরে রম্বসের ইয়াটা দেখাই দিচ্ছি, রিটেন মূলক ভাবে করাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে আর এক্সট্রা কোনো অঙ্ক আছে? বাহুর দৈর্ঘ্য, এটা এই জায়গায়, যেহেতু ত্রিভুজের কেবল দুটি বাহু সমান্তরাল তাকে তো ট্রাপিজিয়াম বলে, আমরা জানি এটা, এটা প্রতি গতদিনই পড়াইছি। দুটি বাহু সমান্তরাল, অপর দুই বাহু অপসমান্তরাল, ট্রাপিজিয়াম বলে। এটা আমি গতদিন পড়াইছি, তাই বলতেছি না আর। কোন চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল, অপর দুই বাহু তির্যক হলে বারবার ওই একই কোশ্চেন, কেবলমাত্র দুটি বাহু সমান্তরাল, কোনটি সামান্তরিক নয়। আচ্ছা, এই কোশ্চেনটা মজার না? নিচের কোনটি সামান্তরিক নয়, আমি যে গতদিন বলছিলাম কথাটা, ওই যে ওইটা নিয়ে কোশ্চেনটা না, যে নিচের কোনটি সামান্তরিক নয়। আসলে সামান্তরিক তো এইটাও, আয়তক্ষেত্র একটা সামান্তরিক, রম্বস একটা সামান্তরিক, বর্গক্ষেত্র, এগুলো সবগুলোই সামান্তরিক, শুধুমাত্র ট্রাপিজিয়াম সামান্তরিক নয়, তাই না? আমরা ওই যে গতদিন যেটা বলছিলাম, এই এই কনসেপ্টের উপর বেস করে, গত ক্লাসের উপরে বেস করে। আচ্ছা, ট্রাপিজিয়ামের কথা আসতেছে, ওকে, ট্রাপিজিয়ামের অঙ্ক হইলেই শেষ। ওকে, ঠিক আছে। আমি, এটা তো আপনারা শীটটা পাবেনই, আমি এখন একটু ইয়াতে দেখাই দিই জিনিসগুলা, কিছু জিনিস দেখাই দিই। প্রথমে আমি একটু ইয়ার ওই রম্বসের একটা কথা নিয়ে আমি একটা আলোচনা করি। ধরেন একটা রম্বস আপনার কাছে দেয়া আছে, খুব মনোযোগ দেন, সবাই সবাই মনোযোগ দেন। মনে করেন আপনার কাছে একটা রম্বস দেয়া আছে, এই রম্বসটা দেয়া আছে আপনার কাছে। ওকে, আচ্ছা। তো রম্বসের, আমি যদি আপনাকে আহ বলি একটা বাহুর দৈর্ঘ্য, ধরেন বাহুর দৈর্ঘ্য তো সবগুলো সমান, আমি বললাম যে রম্বসের বাহুর দৈর্ঘ্যগুলা হচ্ছে 10, রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, আর একটা কর্ণের দৈর্ঘ্য আমি বললাম 12। আচ্ছা, অপর কর্ণের দৈর্ঘ্য আপনাকে বের করতে বলা হলো। কোশ্চেনটা বুঝতে পারছেন? একটা রম্বসের, কোশ্চেনটা ভালো করে বুঝেন, একটা রম্বসের কি চাইছি আমি, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করেন 10 মিটার, সেন্টিমিটারও হইতে পারে, কর্ণের দৈর্ঘ্য 12 মিটার, আর অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। ক্লিয়ার, বুঝেছেন? ওকে, তো এই টাইপের অঙ্ক আমরা কেমনে করবো? প্রথম কথা, যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10, 10 এটা, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12,
যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্যকে 12 চিন্তা করলাম। আচ্ছা, পুরা কর্ণের দৈর্ঘ্য যদি 12 হয়, তাহলে এই জায়গায় তো অর্ধেক হয়েছে, তার মানে এতটুকু অবশ্যই 12-র অর্ধেক মানে 6, এটুকু হচ্ছে 6। আচ্ছা, এই জায়গায় তো এরা সবাই সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণী ত্রিভুজ, তাই না? আমি সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, রম্বসের কর্ণদ্বয় তো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এগুলো সমকোণী, সবগুলো সমকোণী। সমকোণী ত্রিভুজের এটা তাহলে অতিভুজ, তার মানে এটা 10, এটা 6। বলেন তো অতিভুজ যদি 10 হয়, এই একটা বাহু যদি 6 হয়, অপরটা জানি কি ছিল আমাদের, একবারে ডিরেক্টলি আমাদের অ্যান্সার যে বলে দিতাম আমরা, কি মনে আছে? কি মনে আছে আমাদের? এই যে একটা সমকোণী ত্রিভুজের একটা যদি 6 হয়, অতিভুজ যদি 10 হয়, আরেকটা কত ছিল মনে আছে? না, মনে না থাকলে আমি বলেন, আসলে 8 হবে, তাই না? মানে ওই যে রুট ওভার অফ 10 স্কোয়ার মানে 100 মাইনাস 6 স্কোয়ার মানে 36, মানে রুট ওভার 64 মানে আসলে 8, তাই না? 8। আসলে আরেকটা বাহুর দৈর্ঘ্য 8, একবারে ডিরেক্টলি আমরা বলে দিতে পারি যে অপর যে বাহুটার দৈর্ঘ্যটা এটা হচ্ছে 8। তাহলে এইটা যদি 8 হয়, তার মানে কি এইটা আরেকটা কর্ণের অর্ধেক, তাহলে কর্ণের ডাবল করলে কত আসবে? 16। অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি। এইটাই কিন্তু রিটেনে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, আমি কত সহজে করাই দিলাম, বুঝতে পারছেন? রিটেনের অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক এইটাই, এমসিকিউ তেও আসতে পারে, আপনাদের এইবারকার এমসিকিউ তে এটাও আসতে পারে। কথা কি বুঝে গেছে? সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার না? মানে প্রথমে করছি কি, যে বলা আছে বাহুর দৈর্ঘ্য 10, একটা কর্ণ দেওয়া আছে 12, 12-র অর্ধেক হচ্ছে এইটুকু হচ্ছে 6। তাহলে আমরা জানি এই জায়গায় তো সমকোণী ত্রিভুজ গঠন হয়ে আছে, যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, অতিভুজের মান 10, এটার মান 6, তার মানে রুট ওভার অফ 100 মাইনাস 36 মিলে হচ্ছে রুট ওভার 64 মানে হচ্ছে 8। এই ভিডিওটা অফ করেন। হুম, তার মানে এইটার মান আসতেছে 8, এটার মান যেহেতু 8, তার মানে এইটা হচ্ছে কর্ণের অর্ধেক, কর্ণের অর্ধেক 8 হলে পুরোটা হচ্ছে 8 দুগুণী 16। ক্লিয়ার? বুঝেছি? ঠিক আছে। আমাদের ওই যে পিথাগোরাসের যেই মানে ক্লাসটা আমি নিয়েছিলাম সেটা অনেক ইম্পর্টেন্ট, তাহলে 6 8 10 নিয়ে আর কোনো কাহিনী নেই, এটা এটা হইলে সুবিধা হয় আর কি। আচ্ছা, আরেকটা যদি আমি বলি ট্রাপিজিয়ামের কথা, ট্রাপিজিয়ামের কথা যদি আমি বলি, একটা ট্রাপিজিয়াম যদি থাকে, ওই ট্রাপিজিয়ামটা এই টাইপের থাকে। আমি দেখাইছিলাম যে ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা জিনিস যার দুইটা বাহু পরস্পর সমান্তরাল, কিন্তু অপর দুই বাহু সমান্তরাল নয়, এগুলো হচ্ছে তির্যক। তো মনে রাখতে হবে একটা ট্রাপিজিয়ামের দুইটা যে সমান্তরাল বাহু আছে, এই সমান্তরাল বাহু একটা যদি এ হয় আর একটা যদি বি হয়, এই সমান্তরাল বাহু দ্বয়ের তো মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে বা মধ্যবর্তী যে উচ্চতা আছে বা ট্রাপিজিয়ামের যে উচ্চতাটা আছে সেটাকে যদি আমরা এইচ বলি, তাহলে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের কথা যদি বলি, একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে এইচ। এইচ মানে হচ্ছে উচ্চতা, এইচ মানে উচ্চতা, হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু এইচ। এটাই পরীক্ষায় আসে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ইন্টু হচ্ছে এইচ। যেমন বলা থাকতে পারে যে সমান্তরাল যে বাহুগুলা আছে, সেই সমান্তরাল বাহুগুলা আপনাদের যে আছে, এক সেকেন্ড, যেই সমান্তরাল বাহুগুলো আছে সেই সমান্তরাল বাহুর একটা বললাম 40 সেন্টিমিটার আর একটা বললাম 60 সেন্টিমিটার, 40 সেমি আর একটা হচ্ছে 60 সেমি। আপনাকে বলা হইলো যে এই দুটার মধ্যে মধ্যবর্তী যে ডিস্টেন্স এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো আপনাকে বলা হইলো যে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবো? হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল মানে 60 প্লাস 40 ইন্টু এই এই যে এই উচ্চতা বা সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যে যে পার্থক্যটা আছে, হাফ ইন্টু 100 ইন্টু হচ্ছে 10, তার মানে কাটাকাটি করলে 50 ইন্টু 10 মানে 500 হবে অ্যান্সার, 500 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? তো এই গেল হচ্ছে আমাদের মানে পুরা চতুর্ভুজ টাইপের যেগুলো কোশ্চেন, চতুর্ভুজের কোশ্চেন গুলা। এর পরের দিন আমরা করব হচ্ছে সার্কেল মানে বৃত্ত, বৃত্ত নিয়ে করব। নেক্সট ক্লাসটা হবে আমাদের বৃত্ত নিয়ে, বৃত্ত নিয়ে আমরা করব। তারপরের ক্লাসটা হবে মানে বৃত্তর সাথে আমাদের আরো কিছু
ইয়া থাকতে পারে। আর লাস্টের আমাদের জ্যামিতির আরেকটা ক্লাস হবে হচ্ছে, সেটা হচ্ছে ওই যে ঘন ঘন বস্তু নিয়ে, ঘন, গোলক, সিলিন্ডার এইসব নিয়ে। হ্যাঁ, ওইটা নিয়ে হবে। ঠিক আছে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।